অল্প পয়সার লেবার সাপ্লাইয়ের জন্য ডিটেনশন ক্যাম্পে প্রথমে পাঠানো হবে, তারপর ওই আম্বানি আদানিদের শ্রমিক বানানোর এটা হচ্ছে কল চেষ্টা করুন। ভারতবর্ষের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ সংবিধান, সেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না। ফলে যদি ধর্মের ভিত্তিতে যদি নাগরিকত্ব দেন, সেই আইন অবৈধ ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা একেবারে প্রভূত। যেমন নাগরিকত্ব দেওয়ার আইন বিজেপি বলছে, আপনারা বলছেন নো সিএ। অনেক সংগঠন আবার দাবি করছে যে উদ্বাস্তুরা বিপদে পড়বে, এটি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। দেখুন, প্রথমে বুঝে নেওয়া উচিত যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি কি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত আফগানিস্তান, বাংলাদেশ সহ দেশের নাগরিকরা বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, পার্সি, অমুসলিম ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার আইন বলে বলা হচ্ছে। এবার আপনাকে কতগুলো কথা বলি যেগুলো সাংবিধানিক বৈধতার ভিত্তিতে। দেখুন, ভারতবর্ষের সংবিধান হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা একটি সংবিধান। ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটি হলো ধর্মনিরপেক্ষতা। এখন যে সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেই সংবিধানের আওতাধীন থেকে কোনো আইন যদি তৈরি করতে হয়, তাহলে সেই ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে আপহোল্ড করতে হবে। যেহেতু এই আইনে বলা আছে যে একজন মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে ধর্মীয় ইয়ার্ডস্টিককে মাথায় রেখে, তাই সেই আইনটি কোনোভাবেই সংবিধানের আওতাধীন হতে পারে না। অর্থাৎ আইন তৈরি করা হচ্ছে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে সেটা কখনো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আইন হতে পারে? একেবারেই হতে পারে না। তাই এই আইনটি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এখনো মামলা পেন্ডিং। যে কোনো সময় সুপ্রিম কোর্ট, যেমন এই ইলেকট্রাল বন্ড দেখলেন ডিক্লেয়ার করে দিল, সেটাকে ক্যান্সেল করে দিল, সেই একইভাবে এই আইনটিকেও অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিতে পারে। এবার আসি কতগুলো প্র্যাকটিক্যাল সমস্যার কথায়। তার আগে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে ধরুন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা অন্য দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে ধরুন ধর্মীয় উৎপীড়নের কারণে আসলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। একদম, যদি তার মানে মুসলিমদের দেওয়া হবে না, এটাকে আমাদের আইনি পরিভাষায় বলা হয় আরবিটারি এক্সক্লুশন। যেখানে ইকুয়ালিটি বিফোর ল কথা বলছি সংবিধানে, সেখানে এই আরবিটারি এক্সক্লুশন কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয় যে কথাটি বললাম, তারপরে আমি একটু আসি প্র্যাকটিক্যাল কিছু সমস্যা। যেমন ধরুন, একজন ধরুন বাংলাদেশ থেকে আসা নাগরিক, তিনি ধরুন সাপোজ পশ্চিমবঙ্গের বনগাঁতে এসে তিনি জমি কিনেছেন, তিনি ধরুন কিছু ওই অ্যাকাউন্টে টাকা রেখেছে ব্যাংকে। এবার সে ধরুন অ্যাপ্লাই করলো, এই যে নোটিফিকেশন হয়েছে গতকাল, সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে ধরুন তিনি অ্যাপ্লাই করলেন যে নাগরিকত্ব পাবো। তার ধরুন একটি আধার কার্ডও আছে, তারপরে তিনি অ্যাপ্লাই করলেন যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক বলে অ্যাপ্লাই করলেন, একদম নির্দিষ্টভাবে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করলেন। এবার অনলাইনে পোর্টালে অ্যাপ্লাই করলেন মানে তার তথ্য নরেন্দ্র মোদীর কাছে থেকে গেল, অমিত শাহর কাছে থেকে গেল। অর্থাৎ ধরুন সাপোজ তার নাম হচ্ছে এ, তাহলে এ ব্যক্তি অনলাইনে অ্যাপ্লিকেশন করে বললো আমি বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এই সালে এসছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। ইন দা মিন হোয়াইল তিনি তো বনগাঁতে একটা জমি কিনেছেন, তিনি কিছু টাকাও ব্যাংকে রেখেছেন, একটা আধার কার্ডও হয়তো বা পেয়েছেন। এবার হঠাৎ করে ধরুন এই সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অবৈধ ডিক্লেয়ার হয়ে গেল। তার পরিচয় তো ভারত সরকারের কাছে আছে, তার পরিচয় তো নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে আছে। এবার নরেন্দ্র মোদী, অমিত শাহ কি বলবে যে তুমি সুপ্রিম কোর্ট তো সিএ অবৈধ ঘোষণা করে দিয়েছে, তুমি বেটা তো বাংলাদেশি নাগরিক, তুমি হিন্দু হলেও তুমি বেটা বাংলাদেশি নাগরিক। চলো, ওই আসামে যেমন ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ভরে দিয়েছে, ওদের প্রথমে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। তারপরে কি করা হবে এবার বুঝে নেবেন। আম্বানির ছেলে 600 একর জায়গা জুড়ে ইয়ে তৈরি করেছে, জঙ্গল তৈরি করেছে।
সেই জঙ্গলে হাতি ছেড়ে দিয়েছে। এবার সেই হাতি স্নান করানোর জন্য লোক প্রয়োজন। এবার সেই হাতির স্নান করানোর জন্য তাহলে কোন লোকদের কাজে লাগানো হবে? ওই এখান থেকে ওই ডিটেনশন ক্যাম্প থেকে লোক নিয়ে গিয়ে ওই আম্বানির ছেলের হাতির স্নান করানোর জন্য 16 টাকা মজুরিতে তাদের কাজে লাগানো হবে। আসলে যেটা হচ্ছে, বাংলাদেশি হিন্দুদের এখানে প্রথমে ওদের জমি জায়গা সব নিয়ে নেওয়া হবে। সেই জমি জায়গা, এই যেমন ধরুন আম্বানি পুত্র, যেমন ধরুন গুজরাটে সেখানে 600 একর জোরে জঙ্গল বানিয়েছে, বনগাঁতে ধরুন চোখ পড়বে আদানির পুত্রের হয়তো, বা আদানির, সে তখন বলবে না আমি বনগাঁ এলাকায় ওরকম জঙ্গল বানাবো আর হাতি ছাড়বো। এবং বাংলাদেশ থেকে আসা এই হিন্দুরা ওই হাতির স্নান করাবে, ওই জঙ্গলে হাতির সাথে বাস করবে আর আমাদের কাজ করবে, আর দৈনিক 16 টাকা বেতনের চাকরি কাজ দেব আর আমাদের কাজকর্ম করবে। আসলে অল্প পয়সা লেবার সাপ্লাইয়ের জন্য ডিটেনশন ক্যাম্পে প্রথমে পাঠানো হবে, তারপর ওই আম্বানি আদানিদের শ্রমিক বানানোর এটা একটা হচ্ছে কল। এটা হচ্ছে মোদী সরকার এবং অমিত শাহের তৈরি করা একটি কল। অল্প পয়সায় বাংলাদেশি হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষদের অল্প পয়সায় শ্রমিক বানানোর কল। বিজেপি বলছে 2019 সালের আইনের নাকি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, কিন্তু আইনের মধ্যে কোথাও কি এরকম লেখা আছে যে নাগরিকত্ব দেওয়ার কোনো কথা লেখা আছে? ওই যে বললাম যে আসলে এই আইনটি অবৈধ ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত। তার কারণ হচ্ছে আইন, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার। ভারতবর্ষের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ সংবিধান, সেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না। ফলে যদি ধর্মের ভিত্তিতে যদি নাগরিকত্ব দেন, সেই আইন অবৈধ ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা একেবারে প্রভূত। যেমন ইলেকট্রাল বন্ড বাতিল করে দিল, আইন তৈরি করেছিল তো, কে বাতিল করলো? সুপ্রিম কোর্ট। এই আইন সুপ্রিম কোর্ট যখন তার সাংবিধানিক বৈধতা বিচার করবে, মামলা পেন্ডিং, আবার ডিক্লেয়ার হয়ে যাবে অসাংবিধানিক। অর্থাৎ বাংলাদেশি নাগরিকরা শনাক্ত হয়ে যাবে, এবং বাংলাদেশি নাগরিকরা শনাক্ত হয়ে, ওই যে বললাম আম্বানির বাড়ির, আদানির বাড়ির কাজের লোককে অল্প পয়সার কাজের লোক তৈরি করার এটা একটা ফন্দি।